নাসিরউদ্দিন পাটোয়ারি, আসলেই আপনি এত ভালো মানুষ। আপনার গোপন কথা আপনিও জানেন, আমিও কিছুটা জানি ভাইয়া। গত কিছুদিন আগে আপনার সাতপুরের শাহরাস্তিতে আমি গেছি। আপনার আম্মার সাথে কথা হয়েছে, আপনার গ্রামের মানুষের সাথে আমার কথা হয়েছে। অনেক গোপন কথা ভাইয়া আমি জানি গেছি। যদি বেশি তেড়িমেড়ি করেন, একটা সয়দারের দাম আছে, এই নাসির পাটোয়ারির দামটা নাই। নাসির পাটোয়ারির এলাকা নাকি তুমি বাড়ি? নাসির পাটোয়ারির লোক হিসেবে কেমন? উনি বেশি সুবিধার না। কেন সুবিধার না? এক চাঁদাবাজ মন্ত্রী আমাদেরকে শিখাচ্ছে কোনটা চাঁদা কোনটা চাঁদা না। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছিল না যে আমরা যদি মির্জা আব্বাস কিংবা মির্জা আব্বাসের লোক কোনো অন্যায় অপকর্ম করেছে, শাস্তি পায় নাই, এমন কোনো ঘটনা নাই। যদি আমার বিরুদ্ধে বিএনপি কঠিন মাইনকাসিপায় পড়ে গেছে। কি মাইনকাসিপায় পড়েছে? এই দুনিয়াতে বিপদ আপদ, কষ্ট, ঝুঁকি, স্ট্রাগল, বার্ধক্য, অসুস্থতা, এগুলো নিয়ে আমাদেরকে টিকে। আসসালামু আলাইকুম, আমি আপনাদেরকে দেখাবো অবশেষে ফেসে গেলেন নাসিরউদ্দিন পাটোয়ারি। কিন্তু কিভাবে, যা আপনারা এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। আর এইদিকে মুখ খুললেন মিজানুর রহমান আজারি হুজুর। তো আজকের এই ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি আশা করবো যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি ওরফে ডারবি নাসির নিজেকে রাজনৈতিক ময়দানে এমন ভাবে উপস্থাপন করে মনে হয় যে হাতে খুব বালা মানুষ, হাতে দুধে দেওয়া তুলসী পাতা, সকল বিতর্কের ঊর্ধ্বে। নাসিরউদ্দিন পাটোয়ারি, আসলেই আপনি এত ভালো মানুষ। আপনার গোপন কথা আপনিও জানেন, আমিও কিছুটা জানি ভাইয়া। গত কিছুদিন আগে আপনার সাতপুরের শাহরাস্তিতে আমি গেছি। আপনার আম্মার সাথে কথা হয়েছে, আপনার গ্রামের মানুষের সাথে আমার কথা হয়েছে। অনেক গোপন কথা ভাইয়া আমি জানি গেছি। যদি বেশি তেড়িমেড়ি করেন, সকল গোপন কথা আমি অনলাইনে নিয়ে আসুম, ছাড়ি দিউম। কেন রাজনীতিতে নামছেন, রাজনীতি করেন ভাইয়া, মাংতামি করিয়েন না। আপনি রাজনীতিতে নামি মাংতামি করতেছেন। আপনি যে ভালো মানুষ ন, শুধু একটা কথা বলি, আপনি বিয়া করছেন আমার নোয়াখালীতে, ধরা খাই বিয়ে করছেন, হেড বাজারে দিন বিয়ে করছেন ভাইয়া। আপনার বিয়া আপনার ফ্যামিলি অনুমানিল না। আপনার শ্বশুর বাড়িতে আপনার আব্বা আম্মা এখনো যায় না, এটা আপনার মায়ের মুখের কথা, আমার কাছে রেকর্ডিং আছে। আরো অনেকগুলা অসঙ্গতি আছে। অতএব আপনি যে একটা ভান ধরেন, আপনি খুব ভালো মানুষ, দুধে দেওয়া তুলসী পাতা, সকল বিতর্কের ঊর্ধ্বে। আপনি আসলেই এত ভালো মানুষ নও, এটা আপনিও জানেন, আমরাও জানি। অতএব আপনার দৃষ্টি আকর্ষণ করুন। আপনারা আন্দোলনে ভূমিকা রাখছেন, নিঃসন্দেহে আপনাদের প্রতি আমাদের একটা সফট কর্নার আছে। আপনারা রাজনীতি করতেছেন, রাজনীতি করেন, কোনো সমস্যা নেই। রাজনীতির নামে আপনারা ফাতরামি কেন শুরু করছেন? যদি ফাতরামি আর করেন ভাইয়া, আমি কিন্তু গোপন কথা সবকিছু মানুষের কাছে বলি দিই। কেন? ধন্যবাদ। বি কেয়ারফুল। নাসিরউদ্দিন পাটোয়ারি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। একটা সয়দারের দাম আছে, এই নাসির পাটোয়ারির দামটা নাই। নাসির পাটোয়ারির এলাকা নাকি তুমি বাড়ি? নাসির পাটোয়ারির লোক হিসেবে কেমন? উনি বেশি সুবিধার না। কেন সুবিধার না? উনি যদি সুবিধার হইতো এলাকাতে নির্বাচন করতো। উনি এলাকার মধ্যে নির্বাচনে হারে না, জায়গা দিছে ঢাকা। আচ্ছা আচ্ছা, এলাকা ওনার এলাকাতে কি জনপ্রিয় আসেনি? এক কোনো নাই জনপ্রিয়। 2 দিনের পোলা এই নাসিরউদ্দিন পাটোয়ারি হেল লগে জিততে আপনার ভোট চুরি করা লাগলো না? অ্যাকচুয়ালি ভোট চুরি তো করেন নাই, ভোট তো আপনি অতটা পান নাই। রেজাল্ট চুরি করতে হইল, নিজের বউরে ভোট কেন্দ্রে পাঠাইতে হইল, রেজাল্ট কেমনে পরিবর্তন করা যায়। সারাটা জীবন তাহলে আপনি কিসের রাজনীতি করছেন? আবার শুনি আপনি নাকি প্রবীণ রাজনীতিবিদ। এই আপনার রাজনীতি? এক চাঁদাবাজ মন্ত্রী আমাদেরকে শিখাচ্ছে কোনটা চাঁদা কোনটা চাঁদা না। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছিল না যে আমরা যদি পরাজিত হই তারপরে আমাদের এই লড়াইয়ের গতি আরো দ্বিগুণ বৃদ্ধি পাবে। এই যে দেখেন শুরু হয়ে গেছে। সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রী বলেছে যে রাস্তাঘাটে যে টাকাটা নেওয়া হয়, যদি জোর করে নেওয়া হয় সেটাকে বলে চাঁদা, আর কেউ যদি স্বইচ্ছায় দেয় তাহলে সেইটাকে আমি চাঁদা বলে মনে করি না। তো এর প্রতিবাদে নাসিরউদ্দিন পাটোয়ারি ডাইরেক্ট অ্যাকশন শুরু করে দিয়েছে। চাঁদাবাজির বিষয়টাও যেহেতু উঠে আসলো, আমি এবার একটু যেতে চাই মোস্তাফিজুর রহমান বাবুলের কাছে। শুনতে পাচ্ছেন কিনা? জি, একটু ডিটেইল হবে, কারণ সড়ক পরিবহন এবং যোগাযোগ মন্ত্রী শেখ রবিউল আলম যেটা বলেছেন, আমি পুরো কথাটাই কোট আনকোট একটু পড়ে শোনাতে চাই সবাইকে। তিনি বলেছেন, সড়কে পরিবহনের চাঁদা যেটা বলা হয় সেভাবে আমি চাঁদা দেখি না। মালিক সমিতি, শ্রমিক সমিতি আছে,
তারা তাদের কল্যাণে এটা ব্যয় করে, এটা অলিখিত বিধির মতো। চাঁদা আমি সেটাকে বলতে চাই যেটা কেউ দিতে চায় না বা বাধ্য করা হয়। মন্ত্রী রবিউল আলম আরো বলেছেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন সহ অনেক সংস্থা আছে, তারা এটা সমঝোতার ভিত্তিতে টাকাটা তোলে, সেখানে আবার প্রাধান্য পায় যখন যার প্রভাব থাকে, এমন মালিকদের বা দলের প্রভাব থাকে। যে দল ক্ষমতায় থাকে সেই দলের শ্রমিক সংগঠনের একটা আধিপত্যও থাকে, কিন্তু এটা চাঁদা আকারে আমাদের কাছে দেখার সুযোগ হচ্ছে না, কারণ তারা সমঝোতার ভিত্তিতে এটা করছে। এটা হচ্ছে মন্ত্রী তিনি বলেছেন। আপনার কাছে প্রশ্নটা হচ্ছে, দ্রব্যমূল্য বৃদ্ধির পেছনে পরিবহন খাতের এই অলিখিত বিধি বা সমঝোতার চাঁদা কি বড় ভূমিকা রাখে না? আর চাঁদাবাজির এই যে একটা সংজ্ঞা, অনেকে এটা নিয়ে সমালোচনাও করছেন যে চাঁদাবাজির একটা নতুন সংজ্ঞা তৈরি করা হয়েছে। না, আপনার পরিবহন সংগঠনগুলোর আপনার চাঁদা সংগ্রহ করা, সমিতি এবং সংগঠন পরিচালনা করার জন্য, সেটা একটা দিক, একটা জিনিস। আরেকটা হচ্ছে চাঁদাবাজি, যেটা আপনার সড়কে, যেটা আপনার পরিবহন সংগঠনের সাথে যুক্ত ব্যক্তিরা কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে যুক্ত ব্যক্তিরা কিংবা আরো নানা গোষ্ঠী, নানা ব্যক্তি, তারা আপনার বিভিন্ন সময়ে এই চাঁদাবাজির সাথে জড়িয়ে পড়ে, চাঁদাবাজির সাথে তারা যুক্ত থাকে। আমি কোনোভাবেই আপনার চাঁদাবাজিকে আমি সমর্থন করি না, সমর্থন আমি করবো না, সমর্থন করতে আমি চাই না। এখন আপনার প্রশ্নটা হচ্ছে যে এই আলোচনাগুলো আমরা কেন করছি? আলোচনাগুলো করছি যে আপনার দ্রব্যমূল্য বেড়ে যায়, এবং দ্রব্যমূল্য বেড়ে যায় আপনার তার পেছনে আপনার এই ব্যবসায়ীদের সিন্ডিকেট, তাদের একটা অসৎ উদ্দেশ্য থাকে, মুনাফা লাভের একটা অসৎ উদ্দেশ্য কাজ করে। এইটা একটা বড় ব্যাপার। আরেকটা হচ্ছে যে হ্যাঁ, আপনার পথে ঘাটে আপনার অন্যায়ভাবে, আপনার অনৈতিকভাবে আপনার জোর জবরদস্তি করে চাঁদাবাজি হয়, চাঁদাবাজি হয়েছে, সেটা একটা ব্যাপার। আরেকটা হচ্ছে যে আপনার মধ্যস্বত্বভোগী, আপনার অর্থাৎ যে আপনার যারা উৎপাদন করেন, যারা বেগুন উৎপাদন করেন, যারা আপনার লেবু উৎপাদন করেন, কিংবা এবং তাদের সেই উৎপাদিত ফসল, উৎপাদিত পণ্য যখন আপনার ঢাকায় কারওয়ান বাজার আসে, কারওয়ান বাজার থেকে যখন আবার একেবারে আপনার রিটেলারদের কাছে পৌঁছে, এই নানা জায়গাতে আপনার নানা মধ্যস্বত্বভোগী তারা কিন্তু আপনার মুনাফা হাতিয়ে নেয়। ফলে একদিকে বাংলাদেশে যেটা হয়ে আসছে, আমার যে কৃষক, সে তার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয়, আর ভোক্তা আপনার অতিরিক্ত দাম দিয়ে একেবারে কাঁচা বাজার থেকে আপনার পণ্য কিনতে বাধ্য হয় আর কি। মাঝখানে আপনার নানা বাজারে, নানা ঘাটে আপনার এই যে পণ্যের যে হাত বদলটা ঘটে, আপনার এই হাত বদলটা ঘটতে গিয়ে আপনার এক শ্রেণীর আপনার মধ্যস্বত্বভোগী, তারা কিন্তু আপনার একটা বিপুল অঙ্কের টাকা কিন্তু তারা কিন্তু হাতিয়ে নেয় আপনার গ্রাহক, ভোক্তার কাছ থেকে আর কি। তো আমি যেটা বলতে চাই যে আপনার সরকার, নতুন সরকার তো আপনার দায়িত্ব আপনার গ্রহণ করেছে, তারা দুই দিন আপনার চলছে, গতকাল তারা তার দায়িত্ব ভার গ্রহণ করেছে, এবং আজকে আপনার প্রথম রমজান আমরা পার করলাম। এবং একটা জিনিস কিন্তু আপনি খেয়াল করবেন যে বাংলাদেশে আপনার একেবারে, যেমন ধরুন যে আজকে প্রথম রমজান ছিল, রমজানের ঠিক আগের দিন বাজারে যে চাপটা বা বাজারের উপর যে চাপটা ছিল, সেই চাপটা কিন্তু দ্বিতীয় দিনে কিন্তু সেই চাপটা বাজারের উপর থাকবে না, তৃতীয় দিনে গিয়ে কিন্তু সেই চাপটা আরো কমে যাবে। এটাও কিন্তু অস্বীকার করা যাবে না। মানুষের মধ্যে এক ধরনের আপনার মনস্তাত্ত্বিক একটা বিষয় কাজ করে যে রমজানে আপনার জিনিসপত্রের দাম বেড়ে যাবে, কাজে বাড়তি ছোলা কিনো, বাড়তি চিনি কিনো, বাড়তি ডাল কিনো, বাড়তি লেবু কিনো, বাড়তি বেগুন কিনো, স্টক করার জন্য আপনার বাসায়, আপনার ঘরে যেন আপনার কোনো সংকট তৈরি না হয়, এবং যেন আপনার বাড়তি দাম দিয়ে যেন আপনার এইসব সামনে কিনতেও না হয়। আমি আশা করি এবং আমি বিশ্বাস করতে চাই যে আগামী কাল পরশুর মধ্যেই আপনার গতকাল যে দামে আপনাকে বাজার থেকে আপনার এই বেগুন কি লেবু কি আপনার ছোলা ডাল ইত্যাদি কি আপনার কিনতে হয়েছে, আমার ধারণা আজকালের মধ্যেই সেই দাম পড়তে বাধ্য পড়বে।
কিন্তু সরকারকে এই জায়গাটাতে আপনার সরকারকে এই জায়গাতে আপনার কঠোরভাবে আপনার দায়িত্ব পালন করতে হবে, মনিটরিং করতে হবে। এবং ওই সিন্ডিকেট, এটা তো একটা পুরনো ইস্যু যে বাংলাদেশে আপনার বাজার নিয়ন্ত্রণ করে আপনার সেই নিয়ন্ত্রণকারী সিন্ডিকেট, যে সিন্ডিকেটের কারণে আপনার আমাদের দেশের সাধারণ মানুষ, সাধারণ ভোক্তারা তারা খুব তারা কষ্টের শিকার হন, তারা আপনার এক ধরনের চাপের সম্মুখীন হন, তাদের জীবনযাপনে আপনার বাড়তি চাপ তৈরি হয়। এই সিন্ডিকেটকে তো ভাঙতেই হবে। এই সিন্ডিকেটের সাথে যারাই জড়িত থাক না কেন, আপনার এই সিন্ডিকেটকে ভাঙতে হবে। আপনি সিন্ডিকেট ভাঙার কথা বলছেন, আমি যদি আপনাকে যে প্রশ্নটা করেছি সেটা যদি আরেকটু স্পেসিফিক করি, সেটা হচ্ছে যে আপনি নিজে যে উদাহরণটা দিচ্ছিলেন, আপনার মেলান্দহ বাজারে যেই বেগুনের দাম 50 থেকে 60 টাকা, সেটা যখন ঢাকায় এসে 120 টাকা হচ্ছে, এবং এই যে ঢাকায় আসার পথে সড়কে তাকে যদি কি জানি বলছি সমঝোতার ভিত্তিতে যে টাকাটা দেওয়া অথবা চাঁদার কথা যেটা বলা হচ্ছে, এই সমঝোতার ভিত্তিতেও যদি 20 টাকা দেওয়া লাগে, তাহলে সেই 20 টাকা তো এই যে বেগুন, সেই বেগুনের উপর এই দামটা পড়ছে। তো সেই ক্ষেত্রে মানুষ কেন এই সমঝোতার ভিত্তিতে যে চাঁদাটা, সেই চাঁদার যে ঘানিটা, এটা কেন মানুষকে বহন করতে হবে? না, আপনার বাংলাদেশে আপনার বললাম তো পরিবহন সংগঠনে আপনার ওদের ওরা পরিবহন সংগঠনের যে আপনার সিদ্ধান্ত আছে, তাদের আপনার একটা নীতিমালা আছে। সেই নীতিমালার আলোকে যদি আপনার পরিবহনটা যে জায়গা থেকে ছেড়ে আসে, যে পথ দিয়ে পরিবহনটা আপনার ঢাকায় পৌঁছে, আপনার সেই ক্ষেত্রে যদি আপনার তাদের সিদ্ধান্তের মধ্যে যদি আপনার একেবারে সহনীয় মাত্রায় যদি আপনার চাঁদা সংগ্রহ করা হয়, সেই নিয়ে আপনার আমি কোনো প্রশ্ন উত্থাপন করতে চাই না। কিন্তু আচ্ছা, আপনি সহনীয় মাত্রায় বলছেন। এখন আমাদের যে এক্সপেরিয়েন্স, আমরা যেগুলো দেখি, আমাদের যে পরিবহন সেক্টরের যে সংগঠনগুলো থাকে, মালিকদের সংগঠন থাকে, শ্রমিকদের সংগঠন থাকে, কোনোটার নাম হয় সমিতি, কোনোটার নাম হয় ফেডারেশন, কোনোটা অ্যাসোসিয়েশন, এমন বিভিন্ন নামে সংগঠন। সবাই মিলে যদি 5 টাকা করেও নেয়, এরকম অনেকে মিলে নিলে তখন কি আর সেটা সহনীয় পর্যায়ে রাখা সম্ভব? না না না, আপনার যদি আপনার মাত্রা ছাড়িয়ে যায়, সেটা যদি আপনার নিয়ম বহির্ভূত হয়ে যায়, এবং সেটা যদি চাঁদাবাজির পর্যায়ে পড়ে যায়, জোর জবরদস্তির পর্যায়ে পড়ে যায়, তাহলে আপনার সেটাকে কোনো মতেই সেটাকে আপনার অ্যালাউ করা যাবে না, অ্যালাউ করার কোনো সুযোগ নাই। বর্তমান সরকার তো দায়িত্বভার আপনার গ্রহণ করেছে যে অনিয়মটাকে আপনার বন্ধ করার জন্য, বিশৃঙ্খলাটাকে বন্ধ করার জন্য, পথে ঘাটে চাঁদাবাজি বন্ধ করার জন্য। চাঁদাবাজি যদি আমি বন্ধ করতে না পারি, অনিয়মটাকে যদি আমি বন্ধ করতে না পারি, আমি যদি নিয়ন্ত্রণ করতে না পারি, আমি যদি বাজার ব্যবস্থার উপর আমি আমার সরকারের নিয়ন্ত্রণ যদি প্রতিষ্ঠা করতে না পারি, মানুষের জীবনে যদি আমি স্বস্তি ফিরিয়ে আনতে না পারি, তাহলে তো বর্তমান সরকারের কাছে মানুষের যে প্রত্যাশা, মানুষ যে বিপুল প্রত্যাশা নিয়ে বর্তমান সরকারের পক্ষে যে রায় ঘোষণা করেছে, সেই প্রত্যাশা তো পূরণ হবে না। মানুষ তো হতাশ হবে, নিরাশ হবে, এবং মানুষকে হতাশ করে নিরাশ করবার কোনো সুযোগ আমাদের আছে বলে তো আমি মনে করি না। কাজেই এই জায়গাটাতে বর্তমান সরকারকে খুবই শক্ত হাতে এই আপনার সিন্ডিকেট ইস্যু, চাঁদাবাজি ইস্যু, বাজার ব্যবস্থাপনা ইস্যু, মধ্যস্বত্ব ভোগী ইস্যু, এবং সবকিছুকেই বর্তমান সরকারকে খুব শক্ত হাতে, কঠোর হাতে আপনার নিয়ন্ত্রণ করতে হবে, যেন কোনো অবস্থাতেই যেন এই রোজার মাসে মানুষ যেন কষ্ট না পায়, এবং মানুষ কষ্ট পেয়ে যেন বলতে শুরু না করে যে আমরা কষ্টে আছি। আমাদের সরকার, নতুন সরকার, যে সরকারের কাছে আমাদের অনেক আশাবাদ, অনেক প্রত্যাশা, এবং নতুন সরকার আমাদের আশাবাদের জায়গায় আমাদেরকে হতাশ করেছে, এমনটা বলার সুযোগ যেন তৈরি না হয়। তার জন্য বর্তমান সরকারকে, এবং বিশেষ করে বর্তমান সরকার প্রধান জনাব তারেক রহমানকে অনেক বেশি আপনার কঠোর অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। এর কোনো বিকল্প আছে বলে আমি মনে করি না। তারেক রহমান সাহেব কখন বলছে, একটু খেয়াল করেন, একটা দল থেকে আপত্তি এসছে যে বিএনপির পক্ষ থেকে হেনা ভোটের ব্যাপারে কিছু বলা হয় না। তা বাংলাদেশে তো নির্বাচনের আগে একটা রাজনীতি থাকে, কে কত বেশি ভোট পাবে, যার ফলে ওই কথা বলেছে, বলার পরে তারা রেসপন্স করছে, বলছে আমরা হ্যাভোট চাই। কিন্তু হ্যাভোট চাই, হ্যাভোটের তো কোনো মিনিং নাই। চাইছে সেটা হলো রাজনৈতিক কারণে। রাজনৈতিক কারণে অনেক কিছু, নির্বাচনের আগে অনেক কিছু হয়। দেখেন না, রাজনৈতিক কারণে নির্বাচনের আগে মন্ত্রী পরিষদও কিন্তু জামাত ইসলাম গঠন করেছিল, এবং বলেছিল যে আমেরিকাও নাকি জামাত ইসলামকে চায়। এগুলো অনেক রাজনীতি থাকে ভোট পাওয়ার জন্য। তো ওগুলো হলো রাজনৈতিক বক্তব্য, রাজনীতির মারপ্যাচ। দেখুন, এইটা হেনা ভোট কোত্থেকে আসলো? এটা আসছে হলো প্রেসিডেন্সিয়াল অর্ডার, সংবিধান সংশোধন 2025, ওইটা ভিতরেই বলা হয়েছে যে হেনা ভোট হবে।
অর্থাৎ জুলাই সনদের যে বিষয়গুলো আছে সেইটা জনগণের মতামত চাইবে। তা আমরা বিগিনিং থেকেই বলে আসছি যে এই যে প্রেসিডেন্সিয়াল অর্ডার যেটা জারি করা হয়েছে, প্রেসিডেন্টের এইরকম কোনো অর্ডার জারি করার ক্ষমতা নাই। যখন সংবিধান থাকে তখন প্রেসিডেন্সিয়াল অর্ডার জারি করা যায় না। এটা একমাত্র সংবিধান যখন থাকে না তখনই এটা জারি করা যায়। তা আমাদের দেশে সংবিধান আছে, কাজে প্রেসিডেন্সিয়াল অর্ডারটা ইললিগাল। অর্থাৎ একটা ইললিগাল পেপারের ভিতরে যাই থাকবে সবগুলোই ইললিগাল, এটার কোনো বৈধতা নাই। এখন বলতে পারেন যে ইললিগাল হলে এত কাজগুলো অগ্রগতি কিভাবে হইলো, ভোট পর্যন্ত হয়ে গেল। হ্যাঁ, যারা ক্ষমতায় আছে তাদের বিজি প্রেস আছে, তাদের ইলেকশন কমিশনের নির্দেশনা দিতে পারে, তাদের যেহেতু তারা সিটে আছে, ক্ষমতায় আছে, অনেক কিছুই করতে পারে তারা, কিন্তু করলেও সবগুলো যে আইনগত হবে তা না। এখন প্রশ্ন হলো, এটি নিয়ে তো অলরেডি অনেক আলোচনা হয়ে গেছে যে এইটার কোনো আইনগত ভিত্তি নাই, এবং সেই কারণেই আপনি দেখবেন যে হ্যানা ভোটের প্রশ্নটা কিন্তু অনেক আগে থেকে বলা হয়েছিল যে এটা বেআইনি। এখন প্রশ্ন আসছে যে একটা ভোট হয়েছে, সেখানে অনেক ভোট হয়েছে, এখন এই ভোটের ফলাফলে হ্যাটা বাস্তবায়িত হবে নাকি বিএনপি যে 2/3 মেজরিটি পেল তারা তাদের ইচ্ছা বাস্তবায়ন করবে? এটা ভেরি সিম্পল। কারণ যেহেতু হ্যানা ভোটের মধ্যে আপনি কি বলতে পারবেন যে কোন কোন বিষয়ের উপরে আপনি হ্যাঁ দিচ্ছেন? কোনো লোক যদি কোনো বাংলাদেশের নাগরিক বলতে পারে যে আমি এই বিষয়ের উপরে হ্যাঁ দিছি, কেন ওইখানে তো কোনো কিছু ছিল না, কিসের উপরে হ্যাঁ আপনি তো জানেন না। ওখানে কি আপনার জমি নিয়ে যাওয়ার কোনো চুক্তি করা হইলো কিনা এটাও তো আপনি জানেন না। 4টা পয়েন্ট দিয়ে বলা হয়েছে, এর সঙ্গে অনেকগুলো আছে, তো ওটা তো কেউ জানে না যে কি জিনিসটা। কাজে ওইটা একটা অপ্রাসঙ্গিক জিনিস, এবং অপ্রাসঙ্গিক জিনিস দেখেই ওইটাকে বিএনপি কোনো গুরুত্ব দেয় না। আর সবচেয়ে কথা হলো যে হ্যানা ভোট যা পড়ছে তার চেয়ে অনেক বেশি ভোট পড়ছে বিএনপি যে আপনার ম্যানিফেস্টো দিয়েছিল যে আমরা ক্ষমতায় গেলে এই জিনিস করব, সেইটার উপরেই জনগণ তাদেরকে ম্যান্ডেট দিয়েছে 2/3 মেজরিটি। কাজে এখন জনগণের ম্যান্ডেট যদি বলেন সেখানে বিএনপির পক্ষে বেশি, অতএব বিএনপি সেইভাবে সরকার গঠন করার পরে সংবিধান পরিবর্তন করা বা জুলাই সনদের মধ্যে যেগুলো তারা এগ্রি করেছেন, তারা তো অনেক আগে 31 দফাও দিয়েছে অনেক কিছু, তো সবগুলোই তারা করবেন এবং সেটা তো তারা অলরেডি ঘোষণা দিয়েছেন। কাজে এখানে বিতর্কের কিছু নাই। আর একটা বিষয় বলেছেন গতকালকের শপথ, দেখুন শপথ, এই শপথটা কোথেকে আসলো? ওইটাও কিন্তু একই জিনিস। শপথটাও আসলো জুলাই সনদ সংবিধান সংস্কার 2025 আদেশ যেটা করা হয়েছে ওইটার ভিতরেই অনেক কিছু বলা হয়েছে। তার মধ্যে এক জায়গা আছে যে এখানে নাকি কনস্টিটিউয়েন্ট মেম্বার হিসেবে একটা ভোট হবে, এবং সেই যে ভোটটা হবে ওই ভোটটাই ধরে হবে কনস্টিটিউয়েন্ট মেম্বার, উনি সংসদ সদস্য হবেন, কনস্টিটিউয়েন্ট মেম্বারও হবেন, এবং সেখানে বলা আছে কনস্টিটিউয়েন্ট মেম্বাররা বসে তারপরে তারা সংবিধান চূড়ান্ত করতে পারবেন, সেইটা কেউ চ্যালেঞ্জ করতে পারবে না। এখন যেখানে আপনার ওই আদেশটাই অবৈধ, অথবা ওটার ভিতরে কি কি আছে এটা তো কোনো অপ্রাসঙ্গিক, এবং বিএনপি তো সেই কারণে যথার্থই যখন আপনার শপথ নেবে এই গণতন্ত্র নির্বাচনের পরে আপনি কি কোনো বলার সুযোগ আছে যে আমি সংবিধানের বাইরে একটা কাজ করব? কারণ এটা তো জুলাই, আগস্ট, সেপ্টেম্বর না, তাই না? তখন তো দেশ পরিস্থিতি অন্যরকম ছিল। এখন তো আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে, সাংবিধানিক পদ্ধতিতে আছি, যাই করব আমাকে সংবিধান অনুযায়ী করতে হবে। এখন ওই সংবিধানে এইরকম কোনো শপথের বিধান নাই, যার ফলে বিএনপি বলছে যে এরকম কোনো শপথের সুযোগ নেই, আমরা কেমনে করব? এখন বলতে পারেন যে অন্যরা তো 2 দল করেছে, এটার ভিতরে রাজনীতি আছে, কারণ রাজনীতিক এমন মারপ্যাচ আছে যেটার কারণে এগুলো চলতেই থাকবে। কাজে ওই ব্যাপারে আমরা কমেন্ট করতে চাই না। আইনের ব্যাপারে আমি বলবো যে এইরকম এই আপনার সংবিধান সংস্কার পরিষদ করার কোনো বিধান একটা সংবিধান থাকা অবস্থায় এইটার কোনো স্কোপ নাই, এবং সেই কারণেই ওইটাকে বিএনপি বলছে যে এটা ইললিগাল, এটা আমরা করব না। তবে আমরা সংবিধান পরিবর্তন করব, আর্টিকেল 42-তে যেভাবে হয় সেভাবে আমরা ভবিষ্যতে যা যা প্রতিশ্রুতি দিয়েছি আমরা সেটা করব। এখানে আরেকটা জিনিস যে যখন জনগণ শপথ নিব না, তাহলে এটা নিয়ে ভবিষ্যতে কি কোনো ধরনের কারণ হলো আপনি জানেন তারেক রহমান সাহেব কখন বলছে, একটু খেয়াল করেন, একটা দল থেকে আপত্তি এসছে যে বিএনপির পক্ষ থেকে হ্যানা ভোটের ব্যাপারে কিছু বলা হয় না। তা বাংলাদেশে তো নির্বাচনের আগে একটা রাজনীতি থাকে, কে কত বেশি ভোট পাবে, যার ফলে ওই কথা বলেছে, বলার পরে তারা রেসপন্স করছে, বলছে আমরা হ্যাভোট চাই, কিন্তু হ্যাভোট চাই, হ্যাভোটের তো কোনো মিনিং নাই। চাইছে সেটা হলো রাজনৈতিক কারণে। রাজনৈতিক কারণে অনেক কিছু, নির্বাচনের আগে অনেক কিছু হয়, দেখেন না, রাজনৈতিক কারণে নির্বাচনের আগে মন্ত্রী পরিষদও কিন্তু জামাত ইসলাম গঠন করেছিল এবং বলেছিল যে আমেরিকাও নাকি জামাত ইসলামকে চায়। এগুলো অনেক রাজনীতি থাকে ভোট পাওয়ার জন্য, তো ওগুলো হলো রাজনৈতিক বক্তব্য, রাজনীতির মারপ্যাচ। তো ওই জায়গায় না দিয়ে আমরা যদি আইনের কথা বলি, তারেক রহমান বলছে হ্যানা ভোট দেওয়ার জন্য, দিচ্ছে, ভালো কথা, তো দিলে হ্যানা ভোটে কি আছে? সেটা তো ওই বিএনপি যেগুলো এগ্রি করেছে, বিএনপি তো ওটা বলেছে আমরা এটা করব, কিন্তু ওনারা বলছে যে এটা করার তো একটা পদ্ধতি আছে, কাজে পদ্ধতির বাইরে তো ওনারা যাবেন না, এবং সেই কারণেই ওই যে শপথের কথাটা এসছে ওটা পদ্ধতির বাইরে, সংবিধানের বাইরে, কাজে ওখানে ওইটা কোনো বলার কোনো সুযোগ নাই যে আমরা এটা করব। এবং তারা শপথ নিয়েছে সংসদে বসবে, সংসদে বসেই আপনার ওই হ্যানা ভোটের যে বিষয়গুলো আছে বিএনপি যেটা এগ্রি করেছে সেগুলো তো তারা অলরেডি ঘোষণা দিয়েছে আমরা করব, কাজে এখানে বিতর্কের কোনো সুযোগ নাই। আপনি বলেছেন যে এইটা মিনিংলেস আছে হ্যানা ভোট, তাহলে এটা এই যে ভোট ভবিষ্যৎ আমি জানি না, বাংলাদেশ তো একটা সব সম্ভবের দেশ।
এমন এক সময় আসতে পারে যে যারা এই একটা অবৈধ আদেশ দিয়ে সরকারের অনেক অর্থ খরচ করেছেন, এটার জন্য একটা ইনকোয়ারি হতে পারে এবং রাষ্ট্রপতি যে অবৈধ আদেশটা দিলেন, রাষ্ট্রপতির বিরুদ্ধে একসময় অভিযোগ আসতে পারে যে আপনি কিভাবে একটা অবৈধ আদেশ দিলেন, আপনার তো একটা ক্ষমতা নাই। অবশ্য তার ডিফেন্স থাকতে পারে, কারণ উনি তো রাবার স্ট্যাম্প রাষ্ট্রপতি এখন, তাই না? উনি তো আর নিজের ইচ্ছে কিছু করেন না। তো উনি যদি ওই ডিফেন্স নেয় যে আমি তো আসলে স্বাধীনভাবে কাজ করতে পারি না, তাহলে হয়তো উনি সেখান থেকে অব্যাহতি পাবেন। কিন্তু এই প্রশ্ন আসবে, কারণ একটা রাষ্ট্রের মূল পদে, রাষ্ট্রপতির পদে বসে থাকা অবস্থায় আপনি একটা অবৈধ আদেশ জারি করে দিলেন, এটা আলোচনায় আসবে না মনে করেন? আজকে হোক পাঁচকে হোক একসময় আসবে। এবং এই আদেশের বলে যারা যারা এত টাকা খরচ করে এত কিছু করলেন, অনেক 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 সাংবাদিক এবং অনেক এনজিও, বিদেশি সাপোর্টাররা তো ব্যাংক থেকে দেখছি অনেক টাকাও নিয়ে গেছে হেনা ভোটের প্রচারের জন্য, 1,20,00,000, 50 লাখ, তাই না? তো এইগুলো একসময় না একসময় এগুলো আসবে, কারণ অবৈধ কাজ নিয়ে আপনি যাই করেন সেটা ভবিষ্যতে জবাবদিহিতার মধ্যে আসবে, হয়তো আজকে হোক বা কালকে হোক। প্রথমে আমরা দেখেছি যে জামাত এবং এনসিপি দুজনই এই শপথটা বিএনপি যেহেতু নেয় না, তারা কোনো শপথ দিতে প্রথমে চায় না, কিন্তু পরে আবার শপথ নিয়েছে। তো এই যে তার সংসদে এটা নিয়ে বিএনপির সাথে নেগোসিয়েশন করার বা এটা বৈধতা আনার কোনো সুযোগ আছে? তো সংসদে যখন সংবিধান পরিবর্তন হবে এবং সেই পরিবর্তনের ক্ষেত্রে দুই দল একত্রেও পরিবর্তন করতে পারে, বিএনপি একাও করতে পারবে, কারণ তার 2/3 মেজরিটি আছে। অর্থাৎ 2/3 মেজরিটি থাকা অবস্থায় ওনারা যা চাইবেন সেটাই আইন পরিবর্তন করতে পারবেন, সংবিধান পরিবর্তন করতে পারবেন। এবং পরিবর্তন করার পরে তখন ওই পরিবর্তিত সংবিধানটি হবে আমাদের সংবিধান। কিন্তু এখন পর্যন্ত আমাদের কাছে যেটা আছে এটি আমাদের সংবিধান। এই জন্য ওখানে ধরেন জামাতে ইসলাম তো এখন বিরোধী দল, বিরোধী দল এবং সরকারি দল, এটা তো একটা প্রতিদ্বন্দ্বিতা থাকবে এবং একটা রাজনৈতিক মারপ্যাচ থাকবে। অতএব এটা আপনি দেখবেন প্রতিনিয়তই হবে। যেমন তারা বলছে যে আমরা প্রথম যাবই না সংসদ সদস্য হিসেবে শপথ দিতে, তোমরা কেন এটা নিলে না? কিন্তু আলটিমেটলি দেখছে তারা পরে যদি ওটা না নেয় তখন তো সংসদ থেকে তারা আউট হয়ে যাবে, কারণ তো সংসদে তারা থাকছেন না। কাজে জোর করে তো আপনি সংসদে ঢুকতে পারবেন না, পারবেন? সেইটা তো আর এখন নাই পরিস্থিতি, কারণ আমরা তো সাংবিধানিক পদ্ধতিতে চলে আসছি। কাজে সেই ক্ষেত্রে রাজনৈতিক কারণে বিএনপি, এনসিপি, জামাত তারা অনেক কিছু বলবেন, কিন্তু আলটিমেট কথাটা হলো যে তাদেরকেও মানতে হবে যে হ্যাঁ, পরিবর্তনের কারণে মানুষ অনেক কিছু চেয়েছে এবং এই যে 2 টার্মের বেশি প্রধানমন্ত্রী থাকবে না, ডেপুটি স্পিকার হবে বিরোধী দল থেকে, অনেকগুলো ভালো জিনিস আছে। এটা হোক, এটাও কিন্তু আমরা চাই, সবাই চাই, কিন্তু এটা অবৈধভাবে না। অবৈধভাবে হলে সেটার কোনো মূল্য থাকবে না এবং বিএনপি বলছে এটা বৈধভাবেই তারা করবে। কাজে আমাদের এটা ওয়েট করতে হবে যে বিএনপি কি করে সেটা পর্যন্ত। বিএনপি নাকি হ্যাবট মানতে আছে না, জুলাই সনদ মানতে আছে না, কোনো চিন্তা নাই দাদা ভাই, কোনো চিন্তা নাই। আমি যদি হ্যাবট নাই যদি মানেন, বাংলাদেশের 60% জনগণ আসলে হ্যাবটের পক্ষে ভোট দিয়েছে দাদা ভাই, কোনো চিন্তা নাই। যদি আপনারা নাই মানেন, আফাই গেছে যে এই পথে, আপনারাও যাবেন এই পথে। কথা হইলে ক্লিয়ার, কার ছাট কথা, এর ভিতরে কোনো ভেজাল নাই, অথেন্টিক। বুবু গেছে যে পথে, আপনারাও যাইবেন এই পথে। বুবুরে তো ইন্ডিয়া জায়গা দিচ্ছে দাদা ভাই, আপনিও কিন্তু কেউ জায়গা দেবে না, বলতে পারছেন? মানার দরকার নাই দাদা ভাই, মানার দরকার নাই, আপনারা মানেন না, কিন্তু কথা হইলে ভরসা, কথা ক্লিয়ার। বুবু গেছে যেই পথে, আপনারা যাইবেন সেই পথে। এখন মানবেন কিনা এটা আপনাকে দাঁড়ে, এখন মানবেন কিনা আপনাকে মাথায়, এবং আপনারা চিন্তা ভাবনা করবেন মানবেন কিনা। পুরা জাতির মুহে মুতে দেশ। বুবু গেছে যেই পথে, আপনারা যাইবেন সেই পথে, কোনো চিন্তা নাই না ভাই। এই দুনিয়াতে বিপদ, আপদ, কষ্ট, ঝুঁকি, স্ট্রাগল, বার্ধক্য, অসুস্থতা, এগুলো নিয়ে আমাদেরকে টিকে থাকতে হয়। এটা দুনিয়ার ফিচার। চির সুখ, চির শান্তি এটাই পৃথিবীতে হয় না। চির সুখ এবং চির শান্তির জায়গা হচ্ছে জান্নাত। কিন্তু সমস্যা বাদে তখন যখন জান্নাতের ফিচার আমরা দুনিয়ায় খুঁজি, যেটা পাবো আমরা জান্নাতে, এটা খুঁজি কোথায়? এই তখনই সমস্যা বাদে। এন্ড দিস ইজ দ্য মেইন প্রবলেম। জীবনের জন্য পরীক্ষা, এটা অনস্বীকার্য, হবেই হবে পরীক্ষা। পৃথিবীর জীবনটাই এমন, এভাবেই এই লাইফকে ডিজাইন করা হয়েছে। পরীক্ষা থাকবে, এখানে বিপদ থাকবে, এগুলো উত্তীর্ণ হয়ে আপনাকে যেতে হবে। চির সুখ, চির শান্তি এটাই পৃথিবীতে হয় না। চির সুখ এবং চির শান্তির জায়গা হচ্ছে জান্নাত। চির সুখ এবং চির শান্তি কোথায়? এটা জান্নাতের বৈশিষ্ট্য। চির সুখ, চির শান্তি, টেনশন নাই, ঝামেলা নাই, পরীক্ষা নাই, বিপদ নাই, রিস্ক নাই, স্ট্রাগল নাই। এটা হচ্ছে দ্য ফিচার্স অফ জান্নাত, জান্নাতের ফিচার।
কিন্তু সমস্যা বাদে তখন যখন জান্নাতের ফিচার আমরা দুনিয়ায় খুঁজি, যেটা পাবো আমরা জান্নাতে, এটা খুঁজি কোথায়? এই তখনই সমস্যা বাদে। এন্ড দিস ইজ দ্য মেইন প্রবলেম। এটাই বড় সমস্যা। এই সমস্যার সমাধান কোথায়, এটা নিয়ে আজকে আমি কিছু কথা অ্যাড্রেস করবো ইনশাআল্লাহ। তো তাহলে আসুন শুনি জান্নাতের ফিচার কি। জান্নাতের কমন একটা ফিচার হচ্ছে জান্নাতে there will be no sickness in paradise। জান্নাতে কোনো অসুস্থতা থাকবে না, চিরসুস্থ। সুবহানাল্লাহ পড়েন। চিরসুস্থ, চির সবল, কেউ অসুস্থ হবে না জান্নাতে। জান্নাত হবে অ্যান্টি এইজিং, জান্নাতে বয়স বাড়বে না কারো, চিরযৌবনা, চিরযুবক, অ্যান্টি এজিং। আপনারা জানেন যে বর্তমান পৃথিবীতে অ্যান্টি এজিং ক্রিম পাওয়া যায় না? ক্রিম, কথা বুঝতেছেন? অ্যান্টি এজিং ক্রিম পাওয়া যায়। তারা বলে এই ক্রিম মাখলে চামড়ায় ভাঁজ পড়ে না। এটার দাম আছে কিন্তু অনেক। অ্যান্টি এজিং ক্রিম লাগায়, শ্যাম্পু ইউজ করে, অ্যান্টি এজিং অয়েল আছে, এটা দিলে নাকি চামড়ায় ভাঁজ পড়ে না। ইভেন ভারতের অনেক বড় একজন ব্যবসায়ী মুকেশ আম্বানি, নাম শুনছেন না? যে তার ছেলের বিয়ে হয়ে গেল, তো এই মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি, সে কিছুদিন আগে এক বোতল গোল্ড ওয়াটার খেয়েছে, গোল্ড ওয়াটার, এন্ড ইটস কস্ট $60,000। $60,000 দাম এক বোতল গোল্ড ওয়াটারের। কেন? ফর অ্যান্টি এজিং, যাতে বয়সের ছাপ গালে না থাকে। এখন বলেন, এভাবে কি আমাদের বয়সকে ধরে রাখা সম্ভব এই পৃথিবীতে? সম্ভব না, কারণ এই ফিচারটা দুনিয়ার ফিচার না, এটা জান্নাতের ফিচার। সুবহানাল্লাহ পড়েন। তাহলে জান্নাতে কেউ অসুস্থ হবে না, জান্নাত হবে চির যৌবন, চির যৌবনা। ওখানে আমরা যুবক থাকবো, প্রত্যেকে 33 বছরের যুবক যুবতী হয়ে জান্নাতে ঢুকবো। বিষ্ণু ইসলাম বলেন, আহলুল জান্নাতি জুরদা ওয়া মুরদা ওয়া আবনাউ 30 ওয়া 30। জান্নাতে যারা যাবে শুভ্র দাড়িবিহীন, প্রত্যেকে হবে 33 বছর বয়সের। ওই যে 33 বছর বয়সে একবার ঢুকলেন, আর বয়স বাড়বে না, ওইটাই চিরকাল ওই বয়স পাবেন। জান্নাতের আরেকটা ফিচার হচ্ছে নো ফ্রাস্ট্রেশন, কোনো চিন্তা নাই, দুশ্চিন্তা নাই, হাইপার টেনশন নাই, সজীব, প্রাণবন্ত। সুবহানাল্লাহ। জান্নাতের আরেকটা ফিচার হচ্ছে দেয়ার ইজ নো এক্সপায়ারি ডেট ইন জান্নাত। এক্সপায়ারি ডেট আছে? জান্নাতে যে ঢুকবো 7 দিনের জন্য চেক ইন, নাকি? চেক ইন কয় দিনের জন্য? 7 দিন, 10 দিন পরে চেক আউট করে ফেলবে, এরকম না। নো এক্সপায়ারি ডেট, আজীবন। একবার এন্ট্রি পেলে বের হওয়ার টেনশন নাই। আল্লাহু আকবার। তাহলে নো এক্সপায়ারি ডেট, রাদার ইটস ইটারনাল, আজীবন থাকবেন, খালিদিনা ফিহা, চিরকাল থাকবেন। এবং জান্নাতের সবচাইতে গুরুত্বপূর্ণ ফিচার হচ্ছে দেয়ার উইল বি নো ডেথ ইন জান্নাত। জান্নাতে আপনার আর মৃত্যু হবে না, মৃত্যুর বিদায় হবে। তার মানে আপনি অমর হবেন। তাহলে আপনি চির সুস্থ, চির সবল হবেন জান্নাতে, চির যুবক থাকবেন, প্রাণবন্ত থাকবেন, আপনি অমর হবেন, আপনি জান্নাতে মরবেন না। জান্নাতীরা যখন জান্নাতে যাবে, ফেরেশতারা ডেকে বলবে, ইয়া আহলাল জান্নাতি ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা। জান্নাতীরা চিরকাল সুস্থ থাকবা, অসুস্থ হবা না। ইন্না লাকুম আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা, তোমরা শাবাব থাকবা, বুড়া হবা না। ওয়া ইন্না লাকুম আন তাহিয়াউ ফালা তামুতু আবাদা, চিরকাল বেঁচে থাকবা, মরবা না। এবং সেদিন জান্নাতে মৃত্যু দেয়া হবে, মৃত্যু দেয়া হবে। ইউতাল মাউতু বিকাবশিন আমলাহ, একটা ছাগলের আকৃতিতে মৃত্যুকে আনা হবে। ফায়ুযবাহুল মাউত, মৃত্যুকে জবাই দেয়া হবে। এবার জান্নাতীরা তাকিয়ে থাকবে, ফেরেশতারা বলবে, ইয়া আহলাল জান্নাতি খুলুদুন ফালা মাউত, হে জান্নাতীরা চিরকাল এই জান্নাতে থাকবে। তাহলে জান্নাতের ফিচার পাইছেন? এখন কোন বোকা যদি এই ফিচার দুনিয়ায় খোঁজে, পাবে? পাবে না, কারণ দুনিয়ার ফিচার আলাদা। দুনিয়ার ফিচার কি? এই দুনিয়াতে বিপদ আসবে, কষ্ট আছে দুনিয়াতে, হতাশা আছে, ভয় আছে, অসুস্থতা আছে, বার্ধক্য আছে, এবং এই দুনিয়ার একটা এক্সপায়ারি ডেট আছে না? দ্য ডে ইউ ডাই, যেদিন আপনি মারা যাবেন, এটা আপনার এক্সপায়ারি ডেট, চলে যেতে হবে, চলে যেতে হবে। এই পৃথিবীতে মৃত্যুর
অস্তিত্ব আছে, সবকিছু থমকে দিয়ে আপনাকে চমকে দিয়ে মৃত্যু চলে আসবে, ঠিক কিনা বলেন? তাহলে এগুলো হচ্ছে দুনিয়ার ফিচার। এই দুনিয়াতে বিপদ আপদ, কষ্ট, ঝুঁকি, স্ট্রাগল, বার্ধক্য, অসুস্থতা, এগুলো নিয়ে আমাদেরকে টিকে থাকতে হয়। এটা দুনিয়ার ফিচার, মিলাই ফেললে হবে না। জান্নাতের ফিচার একটা, দুনিয়ার ফিচার আরেকটা। দুনিয়াতে কষ্ট থাকবে, বিপদ আপদ থাকবে। এই দুনিয়ার ফিচারটা আল্লাহ তাআলা কোরআনের একটা আয়াতে খুব চমৎকার ভাবে উল্লেখ করেছেন, সেটা দিয়েই আমি আলোচনা শুরু করেছি। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বলছেন, অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব, ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, সম্পদের ঘাটতি দিয়ে, আতঙ্ক দিয়ে, প্রাণনাশ দিয়ে, ফল ফসলের হানি দিয়ে পরীক্ষা করব। কিন্তু এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে, যারা সবর ইখতিয়ার করবে, ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীলদের জন্যই হচ্ছে সুসংবাদ। আলহামদুলিল্লাহ পড়ে। তো আমি আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।